ওকে। আচ্ছা, তোমাদের সিলেবাসটা আশা করি দেখতে পাচ্ছ সবাই, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। সবার কাছে বই রয়েছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে। সো তোমাদের প্রথম দিন যে ক্লাসটি করেছিলাম সেখানে মূলত ইন্টারনাল পরীক্ষা কেমন করবে, কেমনভাবে অ্যাটেন্ড করবে সেই বিষয়ে কথা বলেছিলাম এবং সাজেস্টিভ কিছু প্রশ্ন আলোচনা করেছিলাম। আজকে এই এইচএসসি পেপারটি, যেখানে মোট আমাদের 40টি মার্ক আমাদেরকে কিন্তু রিটেন পরীক্ষা দিতে হবে, সেই 40টি মার্কে কিভাবে আমরা মোস্ট অফ দ্য স্কোর করব সেটা আমাদের টার্গেট। তো সেক্ষেত্রে প্রথমে তো প্রশ্নের ধাঁচ জানতে হবে। দুটো লং প্রশ্ন 10 মার্কের থাকবে এবং দুটো 5 মার্কের প্রশ্ন থাকবে এবং সাথে থাকবে 2 মার্কের প্রশ্ন 5টি। তাহলে মোট হচ্ছে 10 দুগুণে 20 প্লাস 5 দুগুণে 10 মিলে হলো 30 এবং 10 হচ্ছে শর্ট কোশ্চেন। এবারে ইন্টারনাল যে যার কলেজে পরীক্ষা দিয়েছ সেখানে 5 মার্ক এবং সেখানে প্লাস তোমরা যে অনার্সের ক্লাস করছো সেই অনার্সের ক্লাস পার্সেন্টেজ অনুযায়ী 5 মার্ক, 5 + 10 আর এই সব মিলিয়ে হচ্ছে টোটাল 50 মার্ক। ক্লিয়ার? তো এই 50 মার্কের তোমরা যে যা ইন্টারনাল যেমন দিয়েছো বা ক্লাস অ্যাটেন্ড করেছো সেটা কলেজ থেকে নাম্বার আসছে, তো সেটা আমি বাদ দিলাম। তো মোদ্দা কথা হচ্ছে ফাইনাল পরীক্ষায় আমাকে কেমন লিখতে হবে। তোমাদের মধ্যে অনেকে আছো নন ইংলিশ সাবজেক্ট, তাই না? তাই অনেকের হয়তো দেখবে ইংলিশ মনে হয় অনেকটাই আমি দুর্বল এবং অনেকে ইংলিশটাকে ভয়ও পাও। বাট বাই দ্য ওয়ে এখানে ভয় পাওয়ার কিছু নেই। আমাদের যে এখানে তোমাদের ফার্স্ট সেমিস্টারে যে এইচএসসি টপিকগুলো দিয়েছে সবগুলো কিন্তু আমরা দৈনন্দিন দিনে ব্যবহার করি। মানে দৈনন্দিন দিনে আমরা এই রকম কথা বলি, ভাবি এবং সেগুলোকে না এখানে জাস্ট একটা বইয়ের আকারে, ফর্মাল আকারে লেখা রয়েছে, আর কিছুই নয়। আমরা সব কিছুই জানি। সেটাকে হয়তো যদি বাংলায় লিখতে বলতো খুব সহজে লিখে দিতাম, কিন্তু এখানে বিষয়টা করেছে কি ইংরেজিতে লিখতে হবে, বাংলায় উত্তর দিলে হবে না। তাই জন্যে আমাদের কিন্তু যতটা সহজভাবে একটা টপিকটাকে পড়ে বুঝে ততটুকু অংশটাকে আমি মাথায় ঢোকাবো বা বোধগম্য করব, বা যতটুকু অংশ আমি পারবো সেইটাকে তোমাদের কাছে যে বইটা রয়েছে সেই বইটাতে আন্ডারলাইন করে নেবে। যদি থাকে কমিউনিকেশান কাকে বলে, তো কমিউনিকেশান কাকে বলে অনেক বড় সংজ্ঞা থাকতে পারে, কিন্তু সেখানে আমি যতটুকু অংশ লিখতে পারবো, আমার ক্যাপাসিটি যতটুকু আমি তাই করব। শুধু এটা কমিউনিকেশনের ক্ষেত্রে নয়, সব ক্ষেত্রে বলবো। এবং তোমাদের যে 4টি ইউনিট রয়েছে তার মধ্যে কমিউনিকেশান স্কিলস হচ্ছে প্রথম ইউনিট, দ্বিতীয় ইউনিটের নাম হচ্ছে লিসেনিং স্কিলস, তৃতীয় হচ্ছে স্পিকিং স্কিলস এবং চতুর্থ হচ্ছে রিডিং স্কিলস। আর তোমরা যারা তোমাদের কাছে যার বই রয়েছে নিশ্চয়ই দেখতে পাবে শেষে গত বছরের প্রশ্ন কেমন এসেছিলো, কী এসেছিলো, 154 পেজে রয়েছে এবং সাজেস্টিভ কোয়েশ্চেন পেপার আমি 3টে দিয়েছি, এগুলো কিন্তু শেষে রয়েছে 156 থেকে 159-এর মধ্যে। তো এই যে 4টে ইউনিট বললাম এদের মধ্যে সব থেকে বেশি প্রশ্ন আসে 1 আর 4 থেকে, অর্থাৎ কমিউনিকেশন ইউনিট থেকে এবং অর্থাৎ কমিউনিকেশন স্কিলস থেকে এবং এই রিডিং স্কিলস থেকে। আই হোপ বুঝতে পারছো। তো এবারে মোদ্দা কথা দেখবে তোমাদের কলেজে যদি ক্লাস হয়ে থাকে, সেই ক্লাস করে থাকলে ম্যাক্সিমাম দেখবে মানে তোমরা হয়তো কমিউনিকেশন অংশগুলি, কমিউনিকেশন স্কিলগুলো কিন্তু খুব ভালোভাবে মোটামুটি বুঝে গেছো
এবং বুঝে গেছো এবং সেটা মনে হয় পারবেও, আমার মনে হয়। তবে আমি তোমাদেরকে এই বুকটি যখন নিয়েছিলে আমি বলেছিলাম যে তোমাদের 3টে রিমিডিয়াল ক্লাস দেব। তো আমি এই 3টে ক্লাসে তোমাদের এই 4টে ইউনিটটাকে কীভাবে সাম আপ করা যায় তার একটা আমি প্রক্রিয়া দেখাবো, যে কীভাবে কেমন কেমন করে পড়লে একটা ইউনিটটাকে কভার করব। তো প্রথমে আসি কমিউনিকেশন স্কিল থেকে। দেখো, কমিউনিকেশন স্কিল যখন পড়বে সর্বপ্রথম হচ্ছে একটা বেসিক প্রশ্ন আছে, কমিউনিকেশন কাকে বলে। এটা বিভিন্নভাবে আসতে পারে, অর্থাৎ ডিফাইন হোয়াট ইজ কমিউনিকেশন, হোয়াট ডু ইউ মিন বাই দ্য ওয়ার্ড কমিউনিকেশন। ইভেন এরকমও 2 মার্কের প্রশ্ন আসতে পারে যে কমিউনিকেশন শব্দটি কোন শব্দ থেকে এসেছে এবং তার অর্থ কী। এবং সেই ক্ষেত্রে দেখবে আমি এখানে যে কমিউনিকেশন কাকে বলে সংজ্ঞাটা দিয়েছি, এখানে কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু ব্যাখ্যা করা রয়েছে। দ্য ওয়ার্ড কমিউনিকেশন অরিজিনেটস ফ্রম দ্য ল্যাটিন টার্ম কমিউনিকেশিও। তো আমি এগুলোকে ব্যাখ্যা করছি না, জাস্ট বুঝিয়ে বলছি যে এখান থেকে প্রশ্ন কেমন আসতে পারে, যে কমিউনিকেশন কাকে বলে, কমিউনিকেশন শব্দটি কোথা থেকে এসেছে, এই জাস্ট এইটুকুই। তো এখানে যোগাযোগ কি, বাংলাটাকে আগে পড়বে। আমি সর্বদা বলবো তোমরা যেহেতু বাঙালি, বাংলাটাকে ভালো করে বোঝো, তাই বাংলাটাকে আগে পড়ে নেবে, তারপরে ইংলিশটাকে দেখবে। তো এখানে কমিউনিকেশন কাকে বলে, কমিউনিকেশন শব্দটি ল্যাটিন শব্দ থেকে এসেছে এবং তার অর্থ কি, বন্টন করা বা সাধারণ করা, এবং এটি আবার এসেছে কমিউনিকেয়ার থেকে, যার কথা হচ্ছে, যার অর্থ হচ্ছে শেয়ার করা, জানানো বা তথ্য প্রদান করা। তো যদি কেউ এইটুকু অংশ করে কমিউনিকেশন কাকে বলে নিয়ে, তাহলে সে কি উত্তর লেখার জন্যে মার্ক পাবে কি পাবে না? অবশ্যই পাবে, কারণ সে যোগাযোগ কাকে বলে বলতে গিয়ে সে কিন্তু একটা কথাই বলেছে, তো যে কমিউনিকেশীয় কথার অর্থ হচ্ছে তো বন্টন করা বা সাধারণ করা। আবার দেখো নিচে বলছে শেয়ার করা বা জানানো বা তথ্য প্রদান করা। মানে আমি বাংলায় বলছি, কিন্তু ইংরেজিতে এখানে রয়েছে দ্য ওয়ার্ড কমিউনিকেশন অরিজিনেটস ফ্রম দ্য ল্যাটিন টার্ম কমিউনিকেশিও হুইচ মিনস আ শেয়ারিং অর মেকিং কমন। তো বাংলা পড়ে ইংরেজিটা পড়লে দেখবে মুখস্থ করতে পারো বা বুঝে যদি লেখো তাহলেও পারবে। এবারে আসলো আমি ভালো কী করে লিখব। দেখো, যারা ভালো কমিউনিকেশন কাকে লিখবে তারা কিন্তু কীভাবে এসেছে, উৎপত্তি, এগুলো সবই লিখবে এবং গুছিয়ে লিখে তারা সাথে কী করবে, একটা এই বিশেষ কোনো এক এডুকেশনিস্টের সংজ্ঞাও দিয়ে দেবে। এই যে ডেফিনেশন অফ কমিউনিকেশন প্রোভাইড বাই প্রমিনেন্ট স্কলার্স অ্যান্ড থিওরিস্ট, এগুলো রয়েছে। অ্যারিস্টটল কী বলেছে, কমিউনিকেশন মানে কি, এরকম রয়েছে, একটা জুড়ে দেবে। তখন 2 মার্কের মধ্যে 2 মার্ক পাওয়াটা অনেকটা সহজ হয়ে যায়। ঠিক আছে, তো প্রথম যদি কমিউনিকেশন ইউনিট থেকে আসি, কমিউনিকেশন কাকে বলে, কমিউনিকেশন শব্দটির কোথা থেকে এসেছে বা কোন শব্দ থেকে এসেছে, এটা গুরুত্বপূর্ণ। এবারে যদি দ্বিতীয় পেজে আসি, পেজ নাম্বার 2তে দেখবে আমাদের পেজ নাম্বার 2তে রয়েছে ওই কোন কোন শিক্ষাবিদ কী সংজ্ঞা দিয়েছে। ঠিক আছে, এবার যদি চলে আসো 3 নম্বর পেজে, হু ক্যান কমিউনিকেট ইন দিস ওয়ার্ল্ড, ছেড়ে গেল মনে হয়, হ্যাঁ, হু ক্যান কমিউনিকেট ইন দিস ওয়ার্ল্ড। সবাই দেখতে পাচ্ছ তো, আমার স্লাইডটাকে দেখতে পাচ্ছ তো? বেশ, দেখো এই পৃথিবীতে কারা কারা কথা বলতে পারে, এটা আমার মনে হয় যে মুখস্থ করার কিছু নেই। যদি একটু যদি দেখে নিই যে মানুষ কথা বলতে পারে, তারা কিভাবে ভার্বাল, নন ভার্বাল, সিম্বলিক ওয়েতে কথা বলতে পারে, জন্তু কথা বলতে পারে, অ্যানিম্যাল কথা বলতে পারে বলছে, প্ল্যান্টস কথা বলতে পারে বলছে। এবারে প্রশ্নের গুরুত্ব অনুযায়ী এটা কিন্তু অত গুরুত্বপূর্ণ প্রশ্ন নয়। তো পড়ার সময় কিন্তু ভালো করে বুঝতে হবে কোন প্রশ্নটি, কোন বিষয়টি গুরুত্বপূর্ণ কি না, পড়ে বুঝতেই পারবে। তো হু ক্যান কমিউনিকেট ইন দিস ওয়ার্ল্ড একেবারে একটা বেসিক কোশ্চেন, তো খুব সহজ প্রশ্ন হইলে হয়তো না থাকতে পারত। চলে আসবো এই যে পরবর্তী প্রশ্ন। তো এখানে আরও ছিল যে মেশিন কথা বলতে পারে, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কথা বলতে পারে, মাইক্রো অর্গানিজম কথা বলতে পারে, মানে কমিউনিকেট করতে পারে। ওকে, এবারে পরবর্তী প্রশ্ন যেটা 5 নম্বর পেজের নিচে রয়েছে,
হোয়াই হিউম্যানস কমিউনিকেশন ইজ সুপেরিয়র টু আদার কমিউনিকেশন ইন দিস ওয়ার্ল্ড। এই পৃথিবীতে সমস্ত প্রাণীদের থেকে কেন মানুষের যোগাযোগটা গুরুত্বপূর্ণ? দেখো, এই প্রশ্নটাও না ক্রিটিক্যাল টাইপের প্রশ্ন। এই প্রশ্নটাও না দেওয়ার কোনো বিষয় নেই, দিতেও পারে। এবার যদি বুঝে নিয়ে পড়ি কেন আমাদের যোগাযোগটা, কমিউনিকেশনটা বাকিদের থেকে গুরুত্বপূর্ণ, জাস্ট উত্তরটা একটু আমি তোমাদেরকে ধরিয়ে দিই। দেখো, মানুষের যোগাযোগ অন্যান্য যোগাযোগের তুলনায় শ্রেষ্ঠ। কেন? কারণ মানুষের যে কথোপকথন হচ্ছে জটিল। কারণ আমাদের হিউম্যান কমিউনিকেশান অনেক কোডিং ল্যাঙ্গুয়েজ দিয়ে যোগ করা, জটিল, এবং আমাদের কমিউনিকেশন হচ্ছে বহুমুখী। অন্যান্য প্রজাতির তুলনায় মানুষের যোগাযোগ কিন্তু অনেকটা গঠনমূলক ভাষা ব্যবহার করা হয়। এছাড়া ব্যাকরণ থাকে যা বিমূর্ত চিন্তা এবং সৃজনশীলের সুযোগ করে দেয়। মানুষের যোগাযোগে আমরা মৌখিকভাবে কথা বলতে পারি, অব্যক্ত লিখিতভাবে কথা বলতে পারি, এরকম কিন্তু অনেক কিছুর একটা সংমিশ্রণ আছে, কিন্তু অন্যান্য প্রাণীরা এরকম করে না। ঠিক আছে? তো এর একটু ইংরেজিতে চলে আসো, দেখবে হিউম্যান কমিউনিকেশন ইজ সুপেরিয়র ডিউ টু ইটস কমপ্লেক্সিটি, জটিলতার জন্য, ভার্সাটিলিটি অ্যান্ড ইম্প্যাক্ট। কেউ যদি এই একটা লাইন লিখলেও কিন্তু সে কিন্তু উত্তরটা লিখেছে। তাই আমি বারংবার বলি যে প্রশ্নের উত্তরটি যদি একটা লাইনও জানো, দুটো লাইনও জানো, সঠিকভাবে জানবে, বুঝে লিখবে। ঠিক আছে? এখানে বলছে আনলাইক আদার স্পেসিস হিউম্যান ইউজ স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ উইথ গ্রামার ইনেবলিং অ্যাবস্ট্রাক্ট থট অ্যান্ড ক্রিয়েটিভ এক্সপ্রেশন রয়েছে এগুলো। ঠিক আছে? তো এই প্রশ্নটি আমি বলবো মোটামুটি, অতটা নয় ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট বলবো না। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ কমিউনিকেশন? এই কমিউনিকেশনের উপাদানগুলি কী কী? এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ প্রশ্নটা ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে দিতে পারে। হয়তো বলতে পারো যে হোয়াট আর দ্য মেজর ফ্যাক্টরস অফ কমিউনিকেশন, একই প্রশ্ন। আবার বলছে হোয়াট আর দ্য কি এলিমেন্টস, কম্পোনেন্টের জায়গায় এলিমেন্ট দিয়ে দিল, কমিউনিকেশন উপাদানগুলি কী কী? তো এগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। আমরা জানি খুবই বেসিক একটা প্রশ্ন। সেন্ডার থাকে, মেসেজ থাকে, এনকোডিং, তারপরে এই যে দেখতে পাচ্ছ চ্যানেল, আর কি রিসিভার, লিসেনার, ডিকোডিং, ফিডব্যাক, কনটেক্সট, নয়েজ। তো এগুলো কিন্তু অনেক বিস্তৃত করে লেখা রয়েছে। যেমন ফিডব্যাক মানে কি? আমি কিন্তু বারংবার বলছি, যদি মনে হয় সহজতর যদি কিছু মনে হয়, ফিডব্যাক মানে দ্য লিসেনার অর দ্য রিসিভার রিপ্লাইজ হোয়াট এভার দ্য রিসিভার রিপ্লাইজ ইজ কল ফিডব্যাক। যদি কেউ লেখে ভুল নয়, অর্থাৎ আমি যেটা এখানে লিখেছি ফিডব্যাক মানে কি, ওটাতে তোমাকে লিখতে হবে, কোনো যুক্তিযুক্ত নয়। মধ্যে কথা হচ্ছে আমাকে কিন্তু গুছিয়ে লিখতে হবে। এবার যদি এই কম্পোনেন্টস অফ কমিউনিকেশন 5 মার্কের আসে, তাহলে কিন্তু আমি কিন্তু এগুলোকে ডিটেলে লিখব। যদি 2 মার্কের আসে, তাহলে কিন্তু উপাদানগুলি আমি কিন্তু জাস্ট নাম লিখলেই করতে পারি। অর্থাৎ এই যে সেন্ডার, রিসিভার, মেসেজ, ফিডব্যাক, ডিকোডিং, জাস্ট আমি কিন্তু এরকম পরপর দেখিয়ে দিতে পারি। তো 2 মার্কের ক্ষেত্রে আমি বলতে পারি যে যোগাযোগের ক্ষেত্রে অনেক কিছুর প্রয়োজন হয় এবং সেগুলি একে অপরের সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, এবং সেগুলি কিন্তু একটা কমিউনিকেশন বা যোগাযোগকে উন্নত করতে সাহায্য করে। এবং সেই উপাদানগুলি কী কী, 1 2 3 4 করে আমি জাস্ট ডাইরেক্টলি লিখে দিলাম, এরকম করেও আমি কিন্তু করতে পারি। ঠিক আছে? তাহলে কিন্তু 2 মার্কের জন্য অ্যাপ্লিকেবল। 5 মার্কের জন্য হলে কিন্তু ব্যাখ্যা করতে হবে। আই হোপ ক্লিয়ার? বুঝতে পেরেছো তো?
হ্যাঁ স্যার। বেশ, হ্যাঁ স্যার। এখান থেকে আরেকটা জিনিস, কিছু কিছু জিনিস দেখবে সেন্ডার কাকে বলে না হতে পারে, কিন্তু এনকোডিং কাকে বলে 2 মার্কের জন্যও আসতে পারে। হোয়াট ইজ এনকোডিং? তখন কিন্তু স্বাভাবিকভাবে এই প্রশ্নটা করলে কিন্তু একসাথে দুটো হয়ে গেল। আবার একই রকমভাবে ডিকোডিং কাকে বলে, নয়েজ কাকে বলে, এগুলো কিন্তু 2 মার্কের জন্য গুরুত্বপূর্ণ। তাই আমি যখন বলছি 2 মার্ক, তাই তাদের পাশে কিন্তু 2 বা কিছু একটা সিম্বলিক কিছু দাগ দিয়ে রাখো। এবং অবভিয়াসলি ফিডব্যাক কাকে বলে প্রশ্ন থাকতে পারে 2 মার্কের জন্য। ওকে, নেক্সট চলে যাব পরবর্তী পেজে। এটা 7 নম্বর পেজ গেল। এবারে আসবো 8 নম্বর পেজে। 8 নম্বর পেজে কমিউনিকেশন সাইকেল বা যোগাযোগ চক্র কি? এই যোগাযোগ চক্রটি আমার মনে হয় না আপনারা বা তোমরা মানে ভুল করবে, কারণ এই যোগাযোগ চক্রটি যোগাযোগের উপাদান বা কমিউনিকেশনের উপাদানগুলির সাথে রিলেটেড, যা শুধুমাত্র কী করতে হবে, এখানে সাজিয়ে নিতে হবে চক্রাকারে। যেমন এখানে দেখতে পাচ্ছি 1 শুরু হয়েছে সেন্ডার দিয়ে, 2 হচ্ছে মেসেজ দিয়ে, 3 হচ্ছে ট্রান্সমিশন অ্যান্ড নয়েজ দিয়ে, 4 হচ্ছে রিসিভার, 5 হচ্ছে ফিডব্যাক। এবং এটা চক্রাকারে দেখানো হয়েছে, মানে ফিডব্যাক যদি আমি পেয়ে যাই তাহলে এই কমিউনিকেশন চক্রাকারে ঘুরতে থাকবে চলতে থাকবে। তো এইটাকে একটু গুছিয়ে বলতে হবে। যদি কেউ কম্পোনেন্ট পড়ো এটা কিন্তু হয়ে যাবে। তো কমিউনিকেশন সাইকেল কিন্তু গুরুত্বপূর্ণ, যেমন করে কমিউনিকেশন এর এলিমেন্টগুলি গুরুত্বপূর্ণ, ঠিক তেমনিভাবে কিন্তু কমিউনিকেশন চক্রও গুরুত্বপূর্ণ। এবারে চলে আসো পরবর্তী পেজে, যেটা দেখতে পাচ্ছি 7 সিজ অফ কমিউনিকেশন, 9 নম্বর পেজে রয়েছে। এই 7 সিজ অফ কমিউনিকেশন এটা কিন্তু গুরুত্বপূর্ণ ছিল, তবে হ্যাঁ প্রিভিয়াস ইয়ারের প্রশ্নে চলে এসছে। অর্থাৎ 2024 সালে যারা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়ে গেছে তাদের ক্ষেত্রে এই প্রশ্নটা চলে এসছে 5 মার্কের, যে 7 সিজ অফ কমিউনিকেশন কী। এবারে এক্ষেত্রে এই ধরনের প্রশ্নটাকে আমরা হয়তো পাবো না, তবে 2 মার্কের ক্ষেত্রে থাকতে পারে যে 7 সিজ অফ কমিউনিকেশন এই কনসেপ্টটি কে দিয়েছিল? স্কট এম কাটলিপ অ্যান্ড অ্যালেন এইচ সেন্টার, তাদের বই ইফেক্টিভ পাবলিক রিলেশনস 1952-তে। এইখানে এইটুকু তথ্যটাই যথেষ্ট। এবারে 2 মার্কের জন্য আমি বলবো 7 সিজ অফ কমিউনিকেশন অতটা গুরুত্বপূর্ণ নয়, তোমরা বাদ দিতে পারো, ঠিক আছে। নেক্সট চলে আসবো 10 নম্বর পেজে চলে আসো। 10 নম্বর পেজে সেই 7 সিজের বাংলাটা রয়েছে, তাহলে 11তম পেজে চলে আসো। হ্যাঁ, এখানে প্রশ্ন রয়েছে হোয়াট আর দ্য মডেলস অফ কমিউনিকেশন, যোগাযোগের মডেল কি? এই যে এটা কিন্তু কখনো এরকমভাবে প্রশ্ন আসবে না যে যোগাযোগের মডেল কাকে বলো, তাই ডেফিনেশনটা বাদ দিতে পারো, তবে বলতে পারো যে গুরুত্ব, ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন মডেল হয়তো থাকতে পারে। এবার সেই জন্য আমি তো সেরকম প্রশ্ন দিইনি, তাহলে কি হবে? যদি আমি ডেফিনেশনটাকে পড়ি তাহলে কিন্তু আমার ইম্পর্টেন্সটাও হয়ে যাবে। কমিউনিকেশন মডেলস আর থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক। কমিউনিকেশন মডেল মানে হচ্ছে, দেখুন আমি ডাইরেক্টলি কোনো কাজে ঝাঁপিয়ে পড়ব, অথচ আমি কোনো আগে থেকে প্ল্যান করিনি, আমার কোনো মডেল সেট আপ করিনি কীভাবে করব, আমি জাস্ট এমনি ঝাঁপিয়ে পড়ছি, তাহলে কিন্তু সমস্যা। এই জন্য আমাদের কিন্তু পূর্ব থেকে একটা মডেল করে নিতে হয়, একটা ফ্রেমওয়ার্ক করে নিতে হয় যে কেমন করে করলে আমি সলভ করতে পারবো। তো তাহলে কমিউনিকেশন মডেল যদি প্রথম গুরুত্ব বলি যে এটি একটি ফ্রেমওয়ার্ক বানিয়ে দেয়, কি করে একটা বিষয় বা একটা জিনিস সম্পর্কে আমি একটা বিশদে জানতে পারি বা তার সম্পর্কে মেকানিজমটা কাছ থেকে করতে পারি। তারপরে লাইনটা দেখুন বলছে দে হেল্প ইন আন্ডারস্ট্যান্ডিং হাউ মেসেজেস আর সেন্ট। কমিউনিকেশনের ক্ষেত্রে কমিউনিকেশন মডেল সাহায্য করে কেমন করে বার্তা পাঠানো হয়,
কেমন করে বার্তা গৃহীত হয়, কেমন করে বার্তাকে ব্যাখ্যা করা হয়। তো যদি একটু সুচারুভাবে দেখি, এই ডেফিনেশনটাই ইম্পর্টেন্স হয়ে যাবে। তবে ভেবে দেখুন তো, কমিউনিকেশন মডেলে আমি মডেল অনেক রয়েছে, আমি সেখান থেকে আমি যদি পরীক্ষক হই, আমি কি এই প্রশ্ন দেব কমিউনিকেশন মডেল কাকে বলে, কমিউনিকেশন মডেলের গুরুত্বটা কি? হয়তো গুরুত্বের কথা ভাবতে পারি, কিন্তু কাকে বলে ভাববো না। তবে গুরুত্বটাও অতটা গুরুত্বপূর্ণ হবে না। এবারে 3 ধরনের মডেল আছে। একটা হচ্ছে লিনিয়ার মডেল। প্রথম যে মডেলটা, তার নাম হচ্ছে লিনিয়ার মডেল। আর এই লিনিয়ার মডেল শ্যানন এবং ওয়েভার 1948 সালে তারা বের করেছিল। এবং তারা বলছিল যে একটা কমিউনিকেশন করতে গেলে সেখানে কিছু গুরুত্বপূর্ণ জিনিসের প্রয়োজন, যেমন সেন্ডার, মেসেজ, মিডিয়াম, রিসিভার, নয়েজ, এগুলো। এবারে লিনিয়ার মডেল মানে কি হলো, একটা কথা আছে না, একদিকে যাওয়া। লিনিয়ার মডেল কথার অর্থ হচ্ছে একজন বক্তা কিছু কথা বলে দিয়েছে, আরেকজন যিনি শ্রোতা রয়েছে তিনি শুনছেন। লিনিয়ার মডেল হচ্ছে ওয়ান ওয়ে রোড, টু ওয়ে রোড নয়, ঠিক আছে? এবারে এই লিনিয়ার মডেলের আন্ডারে কিন্তু অনেক থিওরি রয়েছে, মানে তার ভেতরে কোথায় গেল, হ্যাঁ 12 নম্বর পেজ হবে, 12 নম্বর পেজে চলে আসো। হ্যাঁ, একটি মডেল হচ্ছে স্পেশালি, তার নাম হচ্ছে শ্যানন ওয়েভার মডেল। এই শ্যানন ওয়েভার মডেল নামটা হয়েছে কারণ এখানে এই দুজন শিক্ষাবিদ তারা কিন্তু এই মডেলটা করেছিল। আর এই মডেলটি দেখিয়েছিল যে নয়েজের কতটা গুরুত্বপূর্ণ রয়েছে, এবং তাদের এখানে মোট তারা 5টি এলিমেন্টের কথা বলে। একটা হচ্ছে সেন্ডার, এনকোডার, চ্যানেল, ডিকোডার, রিসিভার। এবং সাথে যদি একটু ব্যাখ্যা করে বলে দেওয়া হয় যে এটি একটি লিনিয়ার মডেলের পার্ট, এখানে একটা ফ্রেমওয়ার্ক রয়েছে, এবং এখানে এনকোডিং, ডিকোডিং, নয়েজের গুরুত্বটা বেশি, এবং সাথে এই ছবিটা এঁকে দেওয়া হয়, তাহলেই কাজ শেষ। এবার যদি আসি প্রশ্নের দিক থেকে, শ্যানন ওয়েভার মডেল গুরুত্বপূর্ণ নাকি নয়? অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ লিনিয়ার মডেলের একমাত্র মডেল যেটা সব থেকে সুন্দর করে লিনিয়ার মডেলকে ব্যাখ্যা করছে তা হচ্ছে কিন্তু শ্যানন ওয়েভার মডেল। এবারে আসবো, এখানে 2 নাম্বার লেখাটা না ভুলে হয়ে গেছে। শ্যানন ওয়েভারের কাছে 2 হবে না, 2টা লেখা হবে এখানে ট্রানজ্যাকশনাল মডেল। এই ট্রানজ্যাকশনাল মডেল প্রশ্ন এরকমভাবে 2 মার্কের থাকতে পারে যে কে ইন্ট্রোডিউস করেছিল? বার্নল্ড। 1970 সালে তিনি কিন্তু করেছিলেন, ঠিক আছে? এবং এখানে তিনি যেটাকে বেশি গুরুত্ব দিয়েছেন তা হচ্ছে ফিডব্যাক অ্যাজ এ ক্রিটিক্যাল এলিমেন্ট। ওকে, সো এবারে কী কী এলিমেন্টগুলো বলেছে একটু দেখে নিলে হয়ে যাবে। কনটেক্সট রয়েছে। এবারে তৃতীয় যেটা মডেল হচ্ছে তার নাম হচ্ছে ট্রানজ্যাকশনাল মডেল। হ্যাঁ, যেটা বলি আমাদের যেটা হচ্ছে ট্রানজ্যাকশনাল মডেল অফ কমিউনিকেশন, এটা কিন্তু 2 ওয়ে, মানে একজন কথা বলল, লিনিয়ারে কিন্তু আরেকজন উত্তর দিয়েছিল না, এখানে কিন্তু একজন কথা বললে আরেকজন উত্তর দেবে, মানে দুটো দিক থেকে কথা কিন্তু হবে। তো এখানে ফিডব্যাক কিন্তু থাকে। ওকে, এবার এক্ষেত্রে ট্রানজ্যাকশনাল মডেল এই তো বাংলা দিয়েছে। আর তৃতীয় নম্বর যেটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ মডেল। তাহলে 3টা মডেল, নাম্বারিংটা একটু ঠিক করে নাও। 1 হলো লিনিয়ার মডেল, 2 হলো ট্রানজ্যাকশনাল মডেল, আর 3 হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ মডেল। নাম্বারিংটা ঠিক করেছিস? বইটা ঠিক করে নিয়েছো তোমরা? হ্যালো, হ্যাঁ স্যার। বইটা ঠিক করে নাও। হ্যাঁ, এবারে এখানে ইন্টারঅ্যাক্টিভ মডেলে অনেক কিছু একসাথে আসবে। যেমন দেখো এখানে সেন্ডার, রিসিভার, ফিডব্যাক এগুলো থাকলো। যেমন একটা বিষয় হলো ফিল্ড অফ এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা। কেউ তার কালচার, তার বিশেষ করে তার সেখানে জনজাতির সম্পর্কে জ্ঞান, সব কিছু রয়েছে। তো এটা একটু অ্যাডভান্সড লেভেল মডেল হয়ে থাকে ইন্টারঅ্যাক্টিভ মডেল।
এটাও 2A, ওকে, প্লাস এটা হচ্ছে একটু মোর কমপ্লেক্স। এবার এখানে আমরা যদি চলে আসি 14 নম্বর পেজে, এখানে কিছু মডেলের নাম বলেছে, যেমন বার্লুর এসএমসিআর মডেল। এই মডেলটি কিন্তু খুবই বিখ্যাত মডেল। বার্লুর এসএমসিআর মডেল বলতে কি বোঝো? 2 মার্কের প্রশ্ন আসতে পারে, 5 মার্কেরও আসতে পারে। সো এখানে ডেভিড বার্লো তিনি কমিউনিকেশনের ক্ষেত্রে মডেল হিসাবে 4টি মেন উপাদানের কথা বলেছিল। এবারে সেই 4টি উপাদানগুলি কি কি? সোর্স, মেসেজ, চ্যানেল, রিসিভার। আর এদের যদি প্রথম অক্ষরগুলো দেখো, তাহলে সোর্স থেকে এসেছে এস, মেসেজ থেকে এসেছে এম, এবং চ্যানেল থেকে এসেছে সি, এবং রিসিভার থেকে এসেছে আর। তাহলে এই 4টি এলিমেন্ট এর প্রথম অক্ষর দিয়ে এই মডেলটির নাম হয়ে গেছে বার্লোর এসএমসিআর মডেল। এবার এই মডেলটি সম্পর্কে যখন লিখব, নিশ্চয়ই তার সুবিধা কিছু আছে। বলছে এই মডেলটি হচ্ছে কম্প্রিহেন্সিভ, কারণ এখানে ইন্টারনাল মানে সেন্ডারের দক্ষতা, সেন্ডারের অ্যাটিটিউড, এবং এক্সটার্নাল যেমন হচ্ছে মিডিয়াম, কোন মাধ্যমে কথা বলছে, নয়েজ, এই সবগুলোকে প্রভাবিত করে এই বার্লোর এসএমসিআর মডেল। তাই জন্য গুরুত্বপূর্ণ। বার্লোর এসএমসিআর মডেল কিন্তু শ্যানন ওয়েভারের পরে আরেকটি গুরুত্বপূর্ণ, তবে আমি বলবো শ্যানন ওয়েভারের থেকেও মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বার্লোর এসএমসিআর মডেল। এরপরে আসবো হেলিক্সের মডেল অফ কমিউনিকেশন। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। হেলিক্সের মডেল অফ কমিউনিকেশানে এখানে তিনি বলেছেন যে একটি ঘূর্ণিঝড়ের মতো কমিউনিকেশান সম্পূর্ণভাবে এগিয়ে থাকে। আর এটা হেলিক্স করেছিল বলে, ফ্র্যাঙ্ক ড্যান্স করেছিল বলে এর নাম হচ্ছে ড্যান্সের হেলিক্যাল মডেল। ঠিক আছে? তো হেলিক্স মডেল বা হেলিক্যাল মডেল কে করেছে? ফ্রাঙ্ক ড্যান্স 1967 খ্রিস্টাব্দে। সো এই মডেলটি এখানে বলছে যে যখন যোগাযোগ শুরু করি বা কমিউনিকেশন শুরু করি, শুরু হয় ছোট্ট কথা দিয়ে, হাই হ্যালো দিয়ে, কিন্তু পরে কিন্তু বিভিন্ন প্রসঙ্গ এসে বাড়তে 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 এরকম একটা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। আর এই ঘূর্ণিঝড়ের মতো এই মডেলটি কার বুঝতে পারছো? ড্যান্সের, আর নাম হচ্ছে হেলিক্যাল মডেল। এই 3টা মডেল একটু মাথায় রাখো তো, শ্যানন ওয়েভার, বার্লো এবং হচ্ছে শেষ যেটা বললাম তা হচ্ছে হেলিক্যালের, ডান্সের হেলিক্যাল মডেল বা হেলিক্স মডেল। ওয়েসলি ম্যাকলিয়ান দরকার নেই, 15 নম্বর পেজ দরকার নেই। 16 নম্বর পেজে কি রয়েছে? বার্ডান্স ট্রানজাকশন মডেল দরকার নেই, স্কিপ করতে পারো। এইবারে যে প্রশ্নটি আছে আমাদের পেজ নাম্বার কত? 17 নম্বর পেজে এই প্রশ্নটি কিন্তু গুরুত্বপূর্ণ। আমাদের গত পরীক্ষায়, মানে তোমাদের যারা সিনিয়র এখন 3rd সেমিস্টারে পড়ছে, তারা দেখবে তাদের কিন্তু পরীক্ষায় এই প্রশ্নটি আসেনি। তাদের এসেছিল যে কোন কোন জিনিসগুলি যোগাযোগে বাধা দেয়। আর এখানে প্রশ্ন হচ্ছে একটা ভালো কথোপকথন করতে গেলে কি স্ট্র্যাটেজি, আমরা কি কৌশল ফলো করি তা নিয়ে। এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, বিশেষ করে 10 মার্কের জন্য গুরুত্বপূর্ণ। তো এখানে বলছে ইফেক্টিভ কমিউনিকেশন ইজ ক্রুশিয়াল ফর বিল্ডিং স্ট্রং রিলেশনশিপস অ্যান্ড অ্যাচিভিং গোল। তাই আমরা যখন সমাজে মানুষকে দেখি, আমরা দেখবে কিছু মানুষ হচ্ছে খুব সহজে মানুষের সাথে মিশে যায়, আবার কিছু মানুষ আছে তারা মানুষের সাথে কিন্তু ওই কমফোর্ট জোনে পৌঁছতে পারে না, তারা মেলামেশা করতে পারে না। তার কারণ হচ্ছে ওই স্কিলগুলো ডেভেলপ হয়নি। তাহলে ভালোভাবে কমিউনিকেট করতে গেলে কি কি করতে হবে, চোখ বুলিয়ে যদি দেখো তোমরা, খুবই সহজ। প্রথম বলছে বি ক্লিয়ার অ্যান্ড কনসাইজ, যখন কথা বলবে পরিষ্কার এবং গুছিয়ে বলবে। দ্বিতীয় বলছে কথা বলতে গেলে আগে তো ভালো করে শোনো,
লিসেন অ্যাক্টিভলি। তারপরে তৃতীয় বলছে বি মাইন্ডফুল অফ নন ভার্বাল কমিউনিকেশন। আমাদের দৈনন্দিনে আমরা যখন কথা বলি দেখবে অনেক কিছু ইশারাই বুঝতে পারি, অনেক কিছু আমরা কিন্তু মানুষের দেহভঙ্গি দেখে বুঝতে পারি। শুধু যে কথার মাধ্যমে যেটা আমরা শুনি বা জানি সেটাই যে আলটিমেট তা নয়। কমিউনিকেট যদি ইফেক্টিভলি করতে হয়, একজন মানুষ কি বলছে সেই কথাটির থেকে বেশি মানুষটির আচরণ, আদব কায়দা এই সবটি কিছু ডিপেন্ড করে। এছাড়া ভালো কমিউনিকেট করতে গেলে যেমন করে নন ভার্বাল কমিউনিকেশনটাকে বুঝতে হবে, জানতে হবে, ব্যবহার করতে হবে, ঠিক তেমনি উপযুক্ত মাধ্যমটাও ব্যবহার করতে হবে। তারপরে বলছে ফিডব্যাক দেওয়া। একটা কমিউনিকেশান, এই যে দেখো একটা যে ক্লাসটা হচ্ছে আমি শুধু বলে যাচ্ছি, এটা কিন্তু দেখবে ম্যাক্সিমাম জন হয়তো কিছুজন তোমাদের পরে দেখবে লেফট হয়ে যাবে, কারণ হচ্ছে এখানে ইন্টারঅ্যাক্টিভ হচ্ছে না। যদি ক্লাসরুমে ক্লাস হতো তোমাদের কিন্তু আমরা সামনে দেখতে পেতাম, জিজ্ঞাসা করতাম, এটা প্রশ্ন করতাম, ওটা প্রশ্ন করতাম, তাহলে কিন্তু কন্টিনিউয়াসলি একটা এনগেজমেন্ট হতো। তাই একটা ভালো কমিউনিকেশান দেখবে যখন আমাদের দাদু দিদারা গল্প বলতো, যখন রামায়ণের গল্প বলতো, বা ওই দস্যু রত্নাকর মুনি কীভাবে বাল্মীকি হয়ে উঠলো গল্প বলতো, একটু গল্প বলতো রাম কোথায় গেছিল, কাকে অগ্নি পরীক্ষায়িত হয়েছিল, দাদুদের এরকম প্রশ্ন করতো, তাহলে কি হতো আমরা কিন্তু তখন আবার সজাগ হয়ে উঠতাম। আবার ঠিক একই রকমভাবে যখন আমরা কারোর কাছ থেকে কোনো কিছু শুনছি, যেমন কেউ গল্প বলছে, কেউ পড়াচ্ছে, তখন সেক্ষেত্রে যদি ফিডব্যাক অপর প্রান্ত থেকে না আসে যে স্যার এটা বোঝালেন, এই বিষয়টা তো এখান থেকে এই প্রশ্নটাও আসতে পারে, বা এখান থেকে আরও কি ছোট করা যাবে না, এই যদি মাঝে মধ্যে যে ছোট্ট খাট্ট যদি কথাগুলো তোমরা যদি না বলো, তাহলে কিন্তু এই যে সেশনটা যদি 1 ঘন্টা করি বা 1.5 ঘন্টা করি, তোমাদের বোরিং লাগবে, আমারও বোরিং লাগবে। ওয়ান টাইম ওইতে আমি কিন্তু বলেই যাব, আর তোমরা হয়তো সঠিকভাবে বুঝতে পারলেও না, কিন্তু জানালেও না। তাই যদি ফিডব্যাক দাও যে বুঝতে পারলে কি না, বা অন্য কোনো যদি কোনো সাজেশান থাকে বা জিজ্ঞাসা থাকলে করো, তাহলে কিন্তু দেখবে কমিউনিকেশান আমাদের এই যে, কারণ আলটিমেটলি এই যে অনলাইনে তোমাদের সাথে ক্লাস করছি, এটাও তো একটা কমিউনিকেশান, এটাও তো একটা যোগাযোগ। দেখবে তোমরা অনেকে, কেউ হিস্ট্রি নিয়ে পড়ছো, কেউ ফিলোসফি, কেউ বোটানি, আরও অন্যান্য বিষয় নিয়ে পড়ছো, তোমরা তো তোমাদের নিজস্ব স্যারের কাছে পড়ছিলে, তাদের সাথে পরিচিত হয়েছে, কিন্তু আমার সাথে কি পরিচিত হতো না। কমিউনিকেশন মানে যোগাযোগ, পরিচিত হচ্ছে। তাই এই যে একটা প্ল্যাটফর্মে আমরা রয়েছি, এখানে একটা যোগাযোগ হচ্ছে, তো এই যোগাযোগটা কিভাবে বেটার করতে পারি তার কিন্তু উপায় রয়েছে। এই যে তারপরের পয়েন্টটা বলছে অ্যাডাপ্ট টু ইউর অডিয়েন্স। দেখো তোমরা এখানে সবাই কিন্তু ইউজি লেভেলের রয়েছো, তোমরা যে উদাহরণগুলো বুঝবে আমি যদি সেগুলো দিই, তাহলে কিন্তু তোমরা কিন্তু ভালো করে আমার কনসেপ্টটাকে ক্লিয়ারলি বুঝতে পারবে। বা তোমরা যেমন করে এন্টারটেইনিং অ্যাপ্রোচটা চাও, মানে পড়াটা এমনভাবে হোক হাসি খুশির ছলে হবে, তোমরা ভালো করে বুঝবে। এবার এটা যদি আমি না বুঝি, একদম পিন ড্রপ সাইলেন্স চাই, কেউ আনমিউট করে কথা বলবে না, কোনো অ্যানোয়িং নয়েজ হবে না, কোনো মজা করবে না, তাহলে তোমাদেরও কোর্স লাগবে, বিরক্ত লাগবে। তাই প্রথমত কমিউনিকেশনের ক্ষেত্রেও ভালো কমিউনিকেশন করতে গেলে দেখবে সাধারণত একজন সিঙ্গারও দেখবে যদি সে একটা স্টেজ শো করছে, ও আগে গিয়ে অডিয়েন্সদের সাথে কিন্তু ইন্টারাক্ট করবে, কি শুনতে চায়, এরা কি স্বাদের মানুষ, তাহলেই কিন্তু বেটার কমিউনিকেশন সম্ভব। আরেকটি জিনিস হচ্ছে বি এমপ্যাথেটিক। এমপ্যাথেটিক এই ওয়ার্ডটা না অনেকটা ডিপ ওয়ার্ড। সিম্প্যাথি আর এমপ্যাথি পার্থক্য রয়েছে।
এমপ্যাথি মানে হচ্ছে না কারোর জায়গায় নিজেকে বসিয়ে রাখা। আমরা প্রায়শই অনেক ছাত্রছাত্রী আছে তারা বলে যে স্যার আমি রেগুলার ক্লাস করতে পারি না। তার কারণ হচ্ছে জেনুইন কারণ, যে স্যার আমি এত দূর থেকে আসি, আমার পরিবারে এরকম আর্নিং সোর্স হচ্ছে, এরকমভাবে আর্ন করে, তো সেই অর্থে আমি যদি একটা দিন চলে আসি আমার 100, কারণ আবার 150-200 টাকা খরচ, তো স্যার এতটা ব্যয় করে আসতে পারি না। তো এই যে আমি যদি টিচার হই, না ফাঁকিবাজ, পয়সা টয়সা সব আছে, আসলে অন্য জায়গায় ঘুরতে টুরতে যায়, আসো না। দেখো এই ভাবনাটা আমার ভাবা আনন্যাচারাল নয় আজকের দিনে দাঁড়িয়ে, কিন্তু আদৌ কি আমি সঠিকভাবে নিরূপণ করলাম? হয়তো কিছুজন এরকম করছে, সেটা আমি পরিলক্ষিত করে আরেকটি জেনুইন স্টুডেন্টকে তাকে আমি এরকমভাবে ছোট করলাম। পারি না, করা উচিত নয়। তাই জন্য আমাদের না সর্বদা ওই পজিশানটাকে সরাতে হবে, সিম্প্যাথির চোখে নয়, এমপ্যাথেটিক হতে হবে, যে হ্যাঁ হতেও তো পারে। সো এই কমিউনিকেশনের সময় দেখবে আমরা দেখেছি বন্ধু বান্ধবদের সাথে যখন আমরা কথা বলি, তো আমার কিছু এমন ইমোশন হচ্ছে, আমি বন্ধুকে বলছি, কিন্তু বন্ধু কী করছে, আমার বিষয়টা না শুনে সে তার কথা শোনাচ্ছে। তাহলে এক্ষেত্রে কিন্তু বন্ধুটি এমপ্যাথেটিক নয়। একজন ট্রু ফ্রেন্ড কিন্তু যে ভালোভাবে একজনকে ট্রাস্ট করে, সে শোনে, তাকে কোম্পানি দেয়, ঠিক আছে? তো এই এমপ্যাথেটিক হওয়াটা কিন্তু আজকের দিনে খুবই জরুরি। ওকে, তো 17 নম্বর পেজে এই অংশ রয়েছে, 18 পেজে আসছি। 18 পেজে আরও কয়েকটা পয়েন্ট রয়েছে আশা করি। এই যে স্টে ওপেন মাইন্ডেড, সর্বদা আমাদের কিন্তু মনটাকে এমনভাবে ভাবতে হবে, দেখতে হবে। আচ্ছা তোমরা কি স্লাইড দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। বেশ, হ্যাঁ স্যার। হ্যাঁ স্লাইডটা না দেখতে পারে বলবে, অনেক সময় নেটওয়ার্ক ইউজ করতে পারে। দেখো প্রত্যেকটা জিনিস, সেটা যে বিষয় নিয়ে যদি যখন কেউ কেউ হয়তো হঠাৎ করে রাগ করছে, অভিমান করছে, বা কিছু কটু কথা বলে দিচ্ছে, তার মানে উনি যে খারাপ নাও হতে পারে। ব্যাপারটা হচ্ছে মানে প্রত্যেক ব্যক্তির একটা না ওন পজিশান আছে, এবার সে হয়তো সেই পজিশানটাকে ধরে রাখার জন্য কিছুভাবে বলেছে বা কিছু মন্তব্য করেছে, তার মানে ওটা নয় যে ওটা ওনার চরিত্র। আমরা একটা জিনিস আজকে ভুলে গেছি, তা হচ্ছে ডাউন টু আর্থ হওয়া। আমরা সবাই খুব অ্যারোগেন্ট, অ্যাগ্রেসিভ। আমরা যখন কমিউনিকেট করতে চাই, যোগাযোগ করতে চাই, দেখবে কিছু দোকানদার যখন আমরা শপিং করতে যাই, তার বিহেভিয়ার এত নেগেটিভ হয়ে থাকে, আমরা ওই সমস্ত দোকানদারের কাছে যেতেই চাই না। আবার কিছু এমন দোকানদার আছে যাদের বিহেভিয়ার এত সুন্দর, তাদের কাছে বারবার চাই। এবারে দেখো একটা ক্লাসরুম, তোমরা এখানে রয়েছো, এখানে আমি একজন টিচার যে বিলং করি একটা হিন্দু রিলিজিয়ানে। তো আমি হয়তো পড়ানোর সময় বলতে গিয়ে বারবার গড ইউজ করছি, এমন কিছু ভগবানের নাম নিচ্ছে যেগুলো হচ্ছে আমাদের হিন্দু রিলিজিয়ানে রয়েছে। এখানে যদি একজন স্টুডেন্ট যে হয়তো যে মুসলিম রিলিজিয়ানে রয়েছে, সে যদি খারাপ ভাবে আমাকে, তাহলে কিন্তু ন্যারো মাইন্ডেড হয়ে যাবে। তখন তাকে বুঝতে হবে যে স্যার তো হিন্দু কাস্টের, তাই তার কাছে তো এগুলো, তারপরে স্যার যখন গড বলছে, আমার কাছে ওটাকে বুঝতে হবে আল্লাহ। তো এই যে ওপেন মাইন্ডেডনেসটা যদি একটা যোগাযোগ কমিউনিকেশনের মধ্যে না থাকে, তাহলে হবে না। আরেকটা জিনিস হচ্ছে আস্ক কোয়েশ্চেন। দেখবে একটা কনসেপ্টটাকে ভালো করে বুঝতে গেলে সবথেকে জরুরি হচ্ছে প্রশ্ন করা, অর্থাৎ মাথার মধ্যে কিউরিওসিটি রাখা। এই যে একটা এনগেজিং কথোপকথন, এনগেজিং মানে হচ্ছে দুজনই খুব সুন্দরভাবে কথা বলে যাচ্ছে, কন্টিনিউয়াসলি কথা বলছে। তার কারণ হচ্ছে একজন আরেকজনকে তার অনেক কৌতূহলের মাধ্যমে অপেক্ষায় আছে।
যে কি বলছে কি হচ্ছে, তার মনের মধ্যে প্রশ্ন রয়েছে। আমরা যখন কারোর কাছ থেকে শুনি জানিস রে আমার এটা হয়ে গেছে, তখন আমাদের মধ্যে কিউরিওসিটি জাগে, কেন হলো রে, কেন তুই এটা করলি না? যদি ট্রু ফ্রেন্ড হই, যদি ট্রুলি যোগাযোগ করা হয়, তাহলে কিন্তু আমরা কোয়েশ্চেন মানে এখানে কিউরিওসিটির কথা বলি। এবং অবভিয়াসলি বি পেশেন্ট অ্যান্ড রেসপেক্টফুল। ভালো যোগাযোগ মানে হচ্ছে, আমরা দেখে থাকি বিশেষ করে বহু মানুষ আছে আমাদের থেকে সিনিয়র, কিন্তু পারিবারিক টানে বা হয়তো অর্থের অকুলানের জন্য হয়তো এমন কিছু তারা জব করে, যেই জবটা হয়তো আমাদের অনেক কিছু মানে নিম্ন গোত্রের হতে পারে। সেই ক্ষেত্রে আমি একটা সহজ উদাহরণ দিই, তোমরা তো সোশ্যাল মিডিয়ার লোক, দেখবে একজন ধনী ব্যক্তি এবং জেনুইনলি রিচ পিপল উইথ গুড হার্ট, আর একজন ধনী ব্যক্তি যার কিন্তু কাইন্ড হার্ট নয়। তার থেকে বয়স্ক সিনিয়র একজন জুতো পালিশ করছে, তো যখন দেখবে ওই যে রিচ বাট নট কাইন্ড হার্টেড, ও গিয়ে জুতোটা না খুলে পাটা বাড়িয়ে দেবে, দিয়ে জুতোটা পালিশ করে দাও। রিচ পিপল উইথ জেনুইন হার্ট, ও কিন্তু জুতোটা খুলে তার সামনে রাখবে, পালিশ হয়ে যাওয়ার পরে সেটাকে নেবে। আরও যদি খুব কাইন্ড হার্টেড হয়ে থাকে, তাহলে হয়তো যদি সিনিয়র লোক হয়ে থাকে, লোকটা যদি তার পায়ে জুতোটাতে হাত দিয়েছিল, হয়তো লোকটাকে গিয়ে সে প্রণামও করতে পারে। দেখো, এই সব জিনিস কিন্তু টাকা পয়সা তার মাধ্যমে হয় না। এটা হচ্ছে এমন একটা জিনিস যেটা কিন্তু মানে চারিত্রিক গুণাবলী হিসেবে গৃহীত হয়। আমরা অনেক সময় যখন ক্লাস করি, ক্লাসে আমরা যখন নিজেরা স্টুডেন্ট ছিলাম, আমি জানি এই ক্লাসটা ভালো লাগছে না, বোরিং লাগছে, কিন্তু কখনো স্যারকে বুঝতে দিতাম না যে স্যার আপনার ক্লাসটা বোরিং লাগছে। কিন্তু এখনকার ছাত্রছাত্রীদের মধ্যে একটা আলাদা প্রবণতা রয়েছে, দেখবে তারা কখনো হয়তো মোবাইল ঘাঁটছে, কথা বলছে। তো দিস ইজ ওয়ান কাইন্ড অফ ডিসরেসপেক্ট। এগুলো কিন্তু আমাদের কিন্তু এড়াতে হবে। দেখো, এগুলো এইসব কথা কেন বলছি, আমরাই গড়ব সভ্য সমাজ, আমরাই গড়ব একটা সুন্দর পৃথিবী। তাই এই যোগাযোগের ক্ষেত্রেও আমি কথা বলতে গিয়ে এই কথাগুলো বলছি। আজকে তোমরা তো সোশ্যাল মিডিয়ায় দেখছো এত সব নেগেটিভ খবর, এইসব রেপ কালচার, আরও কত কিছু নেগেটিভ জিনিস। এগুলো কি মানে এর কারণটা কি তোমরা মনে করো? এর কারণ কি সমাজে মানুষের মধ্যে অ্যাগ্রেশন বেড়ে গেছে, নাকি তারা এমন কিছুতে আসক্ত হয়ে গেছে, না তাদের মাইন্ড ডাইভার্ট হয়ে গেছে তার জন্য এরকম হচ্ছে? না, এরকম নয়। তার কারণ হচ্ছে আমাদের শিক্ষার অভাব। আমরা সঠিকভাবে শিক্ষিত হয়ে উঠতে পারিনি। তোমরা যখন বড় হবে, আরও কয়েকদিন পরে যখন তোমাদের এই শিক্ষার জগৎটা থেকে তোমরা পেরিয়ে বাস্তব জীবনে আসবে, তখন দেখবে অবশ্যই পুঁথিগত শিক্ষা জরুরি, কিন্তু এই জীবনটাকে লড়ার জন্য যেটা প্রয়োজন হয়েছে বাস্তব শিক্ষা, জীবন শিক্ষা। এই শিক্ষা যে পুঁথিগত শিক্ষা একটা নির্দিষ্ট সময়ের, তোমার জীবনের হয়তো কার ক্ষেত্রে 10টা বছর, কার ক্ষেত্রে 15টা বছর, কার ক্ষেত্রে হয়তো 4 বছর 5 বছর, কিন্তু বাকি তোমার জীবনের অ্যাসেট হচ্ছে মানবিক শিক্ষা। তো এইসব যদি জিনিসগুলোকে আমরা ডেভেলপ করতে না পারি, তাহলে কিন্তু এই সমাজে কিন্তু আমরাই নিজেরাই বাসযোগ্য করে রাখবো না। তো আমি ডাইভার্ট হয়ে যাচ্ছি, আমি যে লাস্ট পয়েন্টটা বলতে গিয়ে অন্যদিকে চলে গেলাম। বি পেশেন্ট অ্যান্ড রেসপেক্টফুল। আজকের দিনে আমরা কিন্তু নিজেরা কারোর কথা শুনতে প্রস্তুত নই। যখন ক্লাসে স্যার পড়াবেন, স্যার যখন হঠাৎ পড়াতে পড়তে একটা পয়েন্ট ব্যাখ্যা করতে একটা উদাহরণ দিয়ে দিয়েছে, ফানি এক্সাম্পল, সঙ্গে সঙ্গে আরেকজন বলবে স্যার স্যার আমার এটা হয়েছিল, আমার ওটা হয়েছিল, এরকম একটা ঘটনা ঘটেছিল। এর মানে কি? পেশেন্ট নেই, ধৈর্য নেই,
সে তার নিজের কথা জাহির করার জন্য অস্থির। ঠিক আছে, তাই আমরা কিন্তু এগুলো মাথায় রাখবো। যেমন আরেকটা জিনিস হচ্ছে রেসপেক্টফুল, যেটা হচ্ছে একটা ভালো কমিউনিকেটার, দেখবে ভালো যারা বক্তা হয় তারা কখনো কাউকে ডিসরেসপেক্ট করে না। তার থেকে ছোট হোক বা তার থেকে শিক্ষার দিক থেকে কম শিক্ষিত হোক, বেশি শিক্ষিত হোক, সে ইকুয়ালি ট্রিট করে। রেসপেক্ট মানে গুরুজনকে রেসপেক্ট দেব, আর আমার থেকে ছোট তাকে রেসপেক্ট করব না। রেসপেক্ট মানেটা কি? যে যার মধ্যে যেটা রয়েছে, সেটা ট্যালেন্ট হোক বা স্কিল হোক, সে ব্যক্তিটি বয়সে ছোট বড় হোক না কেন, তার মানটাকে আমাদের রাখতে হবে সবাইকে। যেমন ছোটদের ভালোবাসা দেখাবো, বড়দের শ্রদ্ধা দেখাবো। তাই কমিউনিকেশনের সময় কিন্তু যদি আমরা এই পয়েন্টগুলোকে মাথায় রাখি, তো আমি যে কথাগুলো বলছি, কি মনে হচ্ছে জীবনের কথা নয়? আসলে তোমাদের এই এইচএসসি ইলেকটিভ যেটা ফার্স্ট সেমিস্টারে রয়েছে, তোমাদেরকে শেখাবে কেমন করে কথা বলতে হয় সুন্দর করে, কেমন করে আমরা পরিপাটি করতে পারি আমাদের জীবনকে। আবার যখন থার্ড সেমিস্টারে উঠবে তখন রয়েছে আবার এইচএসসি ইংলিশ, সেখানে শিখবে কেমন করে সুন্দর গুছিয়ে লিখতে হয়। আর এখন শিখছ কেমন করে কথা বলতে হয়। কারণ একটা জিনিস খুব আশ্চর্য লাগে, আমরা মনে হয় যে ভুল করছি না, যে আগে আমরা হাতে খড়ি করে লেখা শিখি, তারপরে কথা বলি, কিন্তু ভুল অ্যাকচুয়ালি। আমরা আগে কথা বলি, তারপরে লিখতে শিখি। তাই এই জন্যে তোমাদের সিলেবাসটাকে এরকমই ফ্রেম করা হয়েছে। প্রথম সেমিস্টারে রয়েছে কমিউনিকেটিভ ইংলিশ, কথা বলা, এবং থার্ড সেমিস্টারে রয়েছে কী করে লেখা। ওকে, এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। স্ট্র্যাটেজিস অফ অফ কমিউনিকেট, মানে হাউ টু কমিউনিকেট ইফেক্টিভলি, এই প্রশ্নটা বিভিন্নভাবে ঘুরিয়ে থাকতে পারে। 19 থেকে প্রশ্ন কি রয়েছে, হোয়াই আর কমিউনিকেশন স্কিল নেসেসারি। দেখো এই প্রশ্নটি কিন্তু মোরলেস সেম আগের সাথে, প্রথম প্রশ্নের সাথে। কেন কমিউনিকেশন জরুরি? দেখো আজকের দিনে যে কথাগুলো এক্ষুনি সবগুলো ব্যাখ্যা করে এলাম, সেগুলো যদি একটুতে পয়েন্টগুলো দেখে নাও তাহলে ক্লিয়ার হয়ে যাবে। বিল্ডিং রিলেশনশিপ, আমরা মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে যোগাযোগ করি। অবভিয়াসলি আমি যখন স্কুলে গেলাম প্রথম দিন বা কলেজে গেলাম প্রথম দিন, আমি তো আমার স্কুল থেকে উঠে আসা ছাত্র। আমি যখন কলেজ রুমে বসলাম, অগণিত ছাত্রছাত্রী বসে আছে, তাদের মধ্যে রাম শ্যাম যদু মধু অনেক রয়েছে, কেউ না কেউ তোমার আজকে বন্ধু হয়েছে। এই বন্ধু হলো কীভাবে? এই কমিউনিকেশন করে। সো এই রিলেশনশিপ গড়ে ওঠে কমিউনিকেশন স্কিল থেকে। কনফ্লিক্ট রেজলিউশন, আমরা অনেক জটিল ভাবনা চিন্তা বা কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি, এগুলোকেও আমরা কিন্তু সমাধান করে থাকি কমিউনিকেশন করে। আমরা কিন্তু মানুষের সাথে কথা বলি, মানুষ যদি ভুল বুঝে থাকে তার ভুল বোঝাটাকে আমরা দূরীকরণ করি কথা বলেই কিন্তু। কেরিয়ার অ্যাডভান্সমেন্ট, যারা ভালো কমিউনিকেট করতে পারে তারা কিন্তু বিভিন্ন তাদের জন্য পথ খুলে যায়। আজকে ফ্লুয়েন্টলি কেউ যদি ইংরেজিতে কথা বলতে পারে তাহলে বিভিন্ন পজিশন রয়েছে। একটা অন্যতম একটা যেটা যে কেউ করতে পারবে তা হচ্ছে টেলিকম কমিউনিকেশন সার্ভিস। আজকে আমাদের যখন মোবাইল ফোনে 28টি দিন পেরিয়ে যায়, দেখবে জিও থেকে কেউ না কেউ কল করছে আপনাকে রিচার্জ করার জন্য। এরকম বিভিন্ন কিন্তু টেলিকম সার্ভিস প্রোভাইডার রয়েছে। এমনকি আজকের দিনে যদি কোনো গয়না দোকানদার থেকে কেউ যদি গয়নাও কেনে, যদি এই 6 মাসের মধ্যে গয়না কিনতে যায়নি বা শাড়ি কিনতে যায়নি শাড়ি দোকান থেকে, সেই শাড়ি দোকানদার তার লোক দিয়ে ফোন করায় যে আসবেন, অফার চলছে। তো আজকে বিজনেসটা দাঁড়িয়ে রয়েছে কিন্তু এই কমিউনিকেশনের উপরে। আর বড় বড় কোম্পানি যাদের অনেক বড় বড় আউটলেট অনেক কিছু থাকে, তারা তো বিভিন্ন ভাষী মানুষের জন্য বিভিন্ন রকম কমিউনিকেটর প্রয়োজন হয়। বিশেষ করে অ্যামাজন, ফ্লিপকার্ট, ওদের যে ওখানে ভালো ইংরেজিতে কথা বলা লোক দরকার থাকে, তারা কিন্তু কমিউনিকেট করতে পারে।
তাহলে অবভিয়াসলি আরও তো, এটা তো ছোট সংকীর্ণ জায়গা বললাম, আরও বৃহৎ জায়গা রয়েছে যেখানে কমিউনিকেশন স্কিল ভালো থাকলে আমরা কিন্তু বিভিন্নভাবে আমাদের কেরিয়ারটাকে দাঁড় করিয়ে রাখি। তোমরা ভাবলে অবাক হবে, এই বিশ্বের অধিকাংশ হাইলি পেড যারা মানুষ আছে, উচ্চ যারা বিশাল বিশাল টাকা কামায়, তারা ভালো কথা বলতে পারে। এটাই শুধু ইনাফ। ভালো কথা বলতে পারাটা একটা বড় একটা দক্ষতা। দেখবে বাংলায়ও কথা বলা হয়, কিন্তু তুমিও কথা বলো, আমিও কথা বলি, কিন্তু কিছু কিছু মানুষ এত সুন্দর করে বাংলায় গুছিয়ে কথা বলে, তুমি মোহিত হয়ে যাবে, আমরা সবাই মোহিত হয়ে যাব। সো বিষয়টা হচ্ছে কি জানো তো, যে ভাষাই হোক না কেন, কথা বলার দক্ষতা কিন্তু খুব প্রয়োজন। আর বিশেষ করে যখন আধুনিকতার যুগে ইংরেজি হচ্ছে বিশ্ব একটি ভাষা, তো সেখানে শিখতে হবে। যদি এইভাবে মনে করি আমি বাঙালি, আমি ইংরেজি শিখবো না, আমি ইংরেজি শিখবো কেন, তাহলে কিন্তু ওই গোড়াপন্থী হয়ে যাবে। ঠিক আছে? তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। কেরিয়ার অ্যাডভান্সমেন্ট যেমন বললাম, তারপরে রয়েছে, পেজ নাম্বার চলে আসো 20-তে, কি বলছে, এই যে প্রবলেম সলভিং করতে পারবো, আমাদের লার্নিং অ্যান্ড এডুকেশন বাড়াতে পারবো, আমাদের মধ্যে কনফিডেন্স বাড়বে। এটা কিন্তু একটা বড় কথা বলেছে। তোমাদের মধ্যে আমি জানি না কতজন ইংরেজিতে কথা বলতে পারো, বাট আমি বিলিভ করি তোমরা যদি টুকিটাকিও না শিখে যাও ইংরেজিতে কীভাবে কথা বলতে এবং কথা বুঝতে পারো, একটা আলাদা লেভেলের কনফিডেন্স ফিল করবে। তোমাদের কাছে যদি মানে অঢেল, মানে যাই হোক, অঢেল বলাটা ভুল হবে, এই ছাত্র বয়সে অঢেল টাকা তো হয় না, যদি 1 লাখ 2 লাখ টাকাও জমে, ওটা হয়তো খরচ হয়ে যাবে, কিন্তু যে স্কিলটা তুমি শিখবে, স্পিকিং স্কিল, কমিউনিকেটিভ স্কিল, যদি একবার শিখে যাও, ওটা সারা জীবন থাকবে এবং এতটা তোমাকে কনফিডেন্ট দেবে। এমনকি দেখবে বহু মানুষ আছে, এবং আমি তো দেখেছি আমাদের ইংলিশ পড়াশোনার ছাত্রদের মধ্যেও দেখেছি, ম্যাক্সিমাম ছাত্রছাত্রীদের পেছনে, আমি জানি না সেটা ফেভিকলের আঠা নাকি কী আঠা জানি না, যে বেঞ্চ থেকে ওঠে না, কোনো প্রশ্ন করলে জানলেও উত্তর দেয় না। কেন জানো? বড় একটা জিনিস হচ্ছে ভয়। আমি দেখেছি ম্যাক্সিমাম ছাত্রছাত্রীদের মধ্যে একটা বড় যে টেন্ডেন্সি অভাব, তা হচ্ছে ভয়। এই যে দাঁড়িয়ে কথা বলবো, উত্তর দেব, এই সৎ সাহসটুকু আমি এখন দেখি যে 90% স্টুডেন্টের মধ্যে নেই। আর সবথেকে বড় কী জিনিস জানো? এই ভয়টাকে আগে সরাতে হবে। দেখো, প্রথমে যদি তুমি ইংরেজিতে কথা বলতে শুরু করো, হয়তো দুপোটা ভুল বলবে, এবং সেই ভুল বলার জন্য হয়তো তুমি সমালোচিত হবে। আর যখন সমালোচিত তুমি হবে, তখন তোমার মধ্যে জেদ আসবে, আমি ঠিক করব। আর ওই জেদটাই তোমাকে শিক্ষা দেবে। আর সেই জন্যে আমি বারংবার বলি, চেষ্টা করো। এই পৃথিবীতে ম্যাক্সিমাম মানুষ তো চেষ্টা না করেই জীবনটা কাটিয়ে দেয়। তাই একটা কথা আছে, চেষ্টা করলে মানুষ হয়তো সাকসেস হতে পারে, ব্যর্থ হয় না। আমার কাছে চেষ্টা করা মানে হচ্ছে ব্যর্থতা নয়, চেষ্টা করা মানে হচ্ছে অভিজ্ঞতা। হয় জিতব, না হলে অভিজ্ঞতা করব। তাই আমি যদি একটা পরীক্ষার জন্য অ্যাটেম্প্ট নিচ্ছি, আমি যদি চেষ্টা করি, হয়তো পাস হতে পারি। ইয়েস, খাতায় কলমে ফেল হলাম, আমি যদি সেটাকে পজিটিভলি নিই, না ফেল নয়, আমি কি কি ভুল করেছি, কোন কোন জিনিসটা আমার করা উচিত ছিল করিনি, এটা যদি আমি ভাবি, তাহলে আমি কি করলাম? আমি ফেলিওর হলাম না, আমি এক্সপিরিয়েন্স করলাম, অভিজ্ঞতা করলাম। তাই অবভিয়াসলি কমিউনিকেশন স্কিল থাকলে আমাদের মধ্যে কনফিডেন্স বাড়বে। আজকের দিনে কিছু কিছু মানুষ আছে দেখবে, যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করে, যারা LIC, তারপরে হেলথ স্কিম,
অন্যান্য ইন্স্যুরেন্স তারা বিক্রি করে। কিভাবে করে? মানুষকে বোঝায়। বিশেষ করে আমরা ছোট্ট ক্ষেত্রে দেখাচ্ছি, যখন তোমরা শপিং মলে যাও দেখবে তো ওদের স্ট্র্যাটেজি আছে কিছু। ওই শপিং মলে থাকা যারা বয় থাকে বা গার্লস থাকে, ওদেরকে ট্রেনিং দেওয়া থাকে যে কেউ এলে তার পেছনে পেছনে যাবে, যাতে করে তুমি কিছু নাও, এবং কিছু নেওয়ার পরে স্যার এটা ট্রাই করুন, এবং স্যার বলে সম্বোধন করবে বা ম্যাডাম বলে সম্বোধন করবে, এবং এমনভাবে অ্যাপ্রোচটা করবে যেন তোমাকে মানাচ্ছে, এরকমভাবে বলবে। এই জিনিসটা কি? আরে মানুষকে পারসুয়েসিভ করা, বোঝানো, ইনফ্লুয়েন্স করা সবার মধ্যে আসে না, এগুলো আনাতে হবে। আর এটাই হয়তো কমিউনিকেশন স্কিল। তাহলে কমিউনিকেশন স্কিল না হলে আমি কনভিন্সও করাতে পারবো না। আমরা অনেক সময় দেখি যে কলেজে কোনো প্রোগ্রাম হবে, এইচওডির কাছে গিয়ে বলতে হবে। বহু স্টুডেন্ট আছে তারা কিন্তু যেতেই চায় না। আবার কেউ যদি যায়, স্যারকে বুঝিয়ে বলতে পারে না, স্যার না বলে দিয়েছে চলে আসে। আবার কিছু কিছু তোমাদের মধ্যে দেখবে বন্ধুদের মধ্যে একটা ট্যালেন্ট থাকে, স্যারকে গিয়ে এত সুন্দর করে বলেছো, এত কনভিন্স করিয়েছো, স্যার রাজি হয়ে গেছে। দিস ইজ দ্য স্কিল। এই যে স্কিলগুলো কিন্তু জানার প্রয়োজন আছে। টিম ওয়ার্ক, যখন কমিউনিকেশন স্কিল প্রয়োজন তখনই হয় যখন আমরা সবাই একসাথে থাকি। আমাদের মধ্যে মিত্রতা, বন্ধুত্ব বা সখ্যতা গড়ে একটাই কারণ, এই কমিউনিকেশন স্কিলের জন্য। এই কমিউনিকেশন স্কিল আছে বলে আমাদের মধ্যে টিম ওয়ার্ক গড়ে ওঠে, আমাদের মধ্যে একটা কালচারাল অ্যাওয়ারনেস গড়ে ওঠে, ব্যক্তিগত পার্সোনাল ডেভেলপমেন্টও ঘটে। তো এই পয়েন্টটা বা এই কোয়েশ্চেনটাও আমি বলবো রিলেটেড, ঠিক আছে? ওকে, এরপরে যে প্রশ্নটা তোমাদের করতে হবে, খুবই জরুরি প্রশ্ন, পেজ নাম্বার কততে রয়েছে? ইয়েস, পেজ নাম্বার 21। কমিউনিকেশন টাইপ, কমিউনিকেশন প্রকারভেদ। এই প্রশ্নটা 2 মার্কের হতে পারে, 5 মার্কের হতে পারে, আবার 10 মার্কেরও হতে পারে। যদি 10 মার্কের থাকে তাহলে যেরকম করে 1, 2, 3, 4 করে দেওয়া রয়েছে সেরকম করে করতে হবে, যে কমিউনিকেশন বিভিন্নভাবে আমরা তাকে ভাগ করতে পারি। যেমন প্রথম হচ্ছে বেসড অন কনটেক্সট, প্রসঙ্গ অনুযায়ী। প্রসঙ্গ অনুযায়ী হচ্ছে ইন্ট্রাপার্সোনাল এবং ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। এবারে এই যে এখানে যদি দেখো, এই বেসড অন কনটেক্সটে আরও কয়েকটা রয়েছে। কি রয়েছে? গ্রুপ কমিউনিকেশান, পাবলিক কমিউনিকেশান, মাস কমিউনিকেশান। তো দেখো, আমার যদি মনে হয় যে আমি পুরো কমপ্লিট করব উত্তরটি, আমার কাছে তো সময় তো সীমিত, 10 মার্কের ক্ষেত্রে এত লিখতে পারবো না। তো সেই ক্ষেত্রে কি করব, আমি সংখ্যাটা কমিয়ে আনবো। এই যে বেসড অন কনটেক্সটে 5টি আছে, 5টির জায়গায় 2টি করব, 3টি করব। কিন্তু আমি কি করব, যদি আমি এরকম করি, বেসড অন কনটেক্সটে 5টা, বেসড অন মিডিয়ামে 5টা, বাকি আর লিখলাম না। দিস ইজ ডিসক্রেডিট। উত্তর লেখার আর্ট শিখতে হবে। যেহেতু আমার কনটেক্সট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, নেচার ওয়াইজ এরকম মোট এখানে কতগুলি ভাগ আছে, এই যে দেখতে পাচ্ছি 6টি ভাগ আছে। তবে 6টি ভাগই লিখব, কিন্তু প্রত্যেক থেকে 2টো করে লিখব। এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। তো এই ক্ষেত্রে কি হলো, 10 মার্কের ক্ষেত্রে আমি কি করব, 6টি পয়েন্টের মধ্যে আমি প্রথম কনটেক্সট থেকে 2টো লিখলাম, ইন্টারপার্সোনাল, ইন্ট্রাপার্সোনাল। নিশ্চয়ই আমি বুঝিয়ে বলেছিলাম। ইন্ট্রা হলে কি হচ্ছে, একজন নিজের সাথে কথা বলছে। ইন্টার হলে একজন অন্যজনের সাথে কথা বলছে। এবারে রয়েছে এখানে গ্রুপ কমিউনিকেশান, পাবলিক কমিউনিকেশান, মাস কমিউনিকেশান, এগুলো লিখতে পারেন, ঠিক আছে? 2 মার্কের জন্য এবারে আসি। যদি 2 মার্কের জন্য এলো যে কমিউনিকেশানের প্রকারভেদ লেখো, তাহলে কিন্তু আমি 6টা পয়েন্টে লিখব,
কিন্তু কোনোগুলো ব্যাখ্যা করব না। যেমন বেসড অন কনটেক্সটে এক ইন্টারপার্সোনাল, বেসড অন মিডিয়াম ভার্বাল নন ভার্বাল, বেসড অন নেচার ফর্মাল ইনফর্মাল, বেসড অন পারপাস ট্রানজাকশনাল রিলেশনাল, বেসড অন যাই হোক, এরকম করে শুধু পয়েন্টগুলো লিখে যাব। 5 মার্কের যদি আসে একই রকমভাবে আমি এক্ষেত্রে 6টা রয়েছে, আমি 4টা করতে পারি, 4টার মধ্যে দুটো দুটো করে করতে পারি, 3টার মধ্যে দুটো করে করতে পারি। মোটামুটি কমিউনিকেশন টাইপস থেকে 2, 5, 10 যে কোনো একটা অবশ্যই পাবে। আমি একটা কেন বলবো, 5 মার্কের পেলে 2 মার্কেরও পেতে পারো, 10 মার্কের পেলেও 2 মার্কের পেতে পারো। ঠিক আছে, এবারে 2 মার্কের জন্য কোনগুলো গুরুত্ব দেবে আমি বলে দিই। 2 মার্কের জন্য এইখানে এইভাবে পড়ার দরকার নেই, তোমাদের দেখবে একটু পরের দিকে পার্থক্য করে দিয়েছি, সেগুলোতে পড়বে। তাই জন্য এখান থেকে কী কী 2 মার্কের জন্য পড়তে হবে বলে দিই শোনো। গ্রুপ ডিসকাশন 2 মার্কের জন্য, মাস কমিউনিকেশন কাকে বলে 2 মার্কের জন্য, ডিজিটাল কমিউনিকেশন 2 মার্কের জন্য, তারপরে চলে আসবো এদিকে ডান দিকে থেরাপিউটিক কমিউনিকেশন 2 মার্কের জন্য। বেশ, এইগুলো 2 মার্কের জন্য। আই হোপ বুঝতে পেরেছ 2 মার্কের জন্য কোনগুলো অ্যাপ্রোচ করবে, বোঝা গেছে? স্যার আরেকবার বলুন। আরেকবার বলবো তো, চলো দেখিয়ে দিচ্ছি। এই যে পেজ নাম্বার এটা কত, 22 নাম্বার পেজ। হ্যাঁ স্যার, ক্লাসটা রেকর্ডিং হচ্ছে, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, এই জন্য জিজ্ঞেস হচ্ছে। নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে? হ্যাঁ, ওকে, আমার প্রবলেম হচ্ছে। রেকর্ডিং হচ্ছে কি? রেকর্ডিং বা হচ্ছে, জানি না ঠিক কতটুকু আছে। থাকবে কি থাকবে না। তোমার নেটওয়ার্ক স্লো স্যারের না। হ্যাঁ হ্যাঁ, আমার ঠিক আছে, যদি কমপ্লিট হয়ে থাকে ভালো কথা, আমি ঠিক দেবো, লিঙ্ক দেবো। ঠিক আছে, আচ্ছা এটা গেল। হ্যাঁ, যেটা বলছিলাম 2 মার্কের জন্য গ্রুপ কমিউনিকেশান প্রথমটা 2 মার্কের জন্য, তারপরে পাবলিক কমিউনিকেশান দরকার নেই, মাস কমিউনিকেশান করবে, তারপরে ডিজিটাল কমিউনিকেশান করবে, তারপরে নিচের দিকে দরকার নেই, চলে আসবে ডান দিকে থেরাপিউটিক কমিউনিকেশান, এটা করবে। ঠিক আছে, হ্যাঁ স্যার। বেশ, এবারে চলে আসো 24 নাম্বার পেজে। 24 নম্বর পেজে বাংলাটা রয়েছে, 25 নম্বর পেজে চলে আসো, ব্যারিয়ার্স টু কমিউনিকেশন। এই প্রশ্নটি গত বছরে চলে এসেছে, তাই এই প্রশ্নটি 10 মার্কের এসেছে, হয়তো তোমাদের 2 মার্কের প্রশ্ন থাকতে পারে। তাই 2 মার্কের ক্ষেত্রে যে কোনো 3টি ব্যারিয়ার বা 4টি ব্যারিয়ার করে নেবে। যেমন হচ্ছে ফিজিক্যাল ব্যারিয়ার্স, এক্ষেত্রে হতে পারে লাউড স্পিকার, হতে পারে নেটওয়ার্ক স্লো হওয়া, এগুলো। ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, কেউ বাংলায় কথা বলছে কিন্তু জায়গাটা হচ্ছে তামিলনাড়ু, কেউ বুঝতে পারছে না। ইমোশনাল ব্যারিয়ার, কেউ হয়তো কারোর উপর রাগ করে আছে, কেউ হয়তো কাউকে সহ্য করতে পারে না, সে যে কী বলছে আরেকজন শুনছে না। কালচারাল ব্যারিয়ার, একজন মানে অন্য কালচারে, আফ্রিকান কালচারের মানুষ আমাদের ভারতবর্ষের দুর্গাপুজোতে এসছে, সে কি আর বুঝবে দুর্গাপুজোর ভ্যালুটা কী? এগুলো সব রয়েছে ব্যারিয়ার অফ কমিউনিকেশান। তাই এটা 2 মার্কের জন্য পড়বে, 10 মার্ক বা 5 মার্কের জন্য পড়ার দরকার নেই। আই হোপ ক্লিয়ার, বোঝা গেছে এটা? স্যার আরেকবার বলুন না। কি বলবো বলো, কোনটা বলো? ওইটা আরেকবার বলুন, আমি ঠিক শুনতে পাইনি ওইটা। কোনটা? ব্যারিয়ার্স অফ কমিউনিকেশান। হ্যাঁ হ্যাঁ ওইটা। এখানে 10 মার্কের জন্য করার দরকার নেই, 5 মার্কের জন্য করার দরকার নেই, 2 মার্কের জন্য করবে, যে কোনো 3টে বা 4টে। ঠিক আছে, বড় বড় রয়েছে, ছোট্ট করেও নিতে পারো, যে ফিজিক্যাল ব্যারিয়ার মানে কি,
একটা লাইন লিখতে পারো আর বাকি উদাহরণ দিতে পারো, ঠিক আছে? হ্যাঁ স্যার। এবারে পরের প্রশ্ন আছে 27 নম্বর পেজে, হাউ টু ওভারকাম দ্য ব্যারিয়ার্স অফ কমিউনিকেশন। তো ঠিক উল্টোটা, ফিজিক্যাল ব্যারিয়ারটাকে এড়াতে হবে। তো এটাও চলে এসেছিল গত বছর, তাই এই জন্য এই প্রশ্নটাকে অ্যাভয়েড করতে বলছে। এবারে চলে আসবো মাস কমিউনিকেশন কাকে বলে। যদি তোমরা ওই যে লং প্রশ্নটা টাইপস অফ কমিউনিকেশন পড়িয়েছিলাম, সেখানে একটু ছোট্ট করেছিল, কেউ যদি সেইটা লিখতে পারো হবে। কেউ যদি মনে হয় যে একটু বড় করে লিখবো, আরও ব্যাখ্যা করে লিখবো, তাহলে লিখবো এরকম করে মাস কমিউনিকেশন কি। তোমাদের বইতে নিশ্চয়ই কালার পিকচার স্যার নেই। বলছিলাম মাস কমিউনিকেশনটা কি 5 নম্বরে আসতে পারে? না, এবারে দেখো যদি দিয়ে দেয় কি করবে। দেখো আমাদের তো ব্যাকআপ প্ল্যান দরকার। তো যদি দিয়ে দেয় মাস কমিউনিকেশন কাকে বলে এবং মাস কমিউনিকেশনের ফিচার কি কি, আমি তাহলে বলছি। স্যার 2 নম্বরের থেকে এটা করাই বেটার হবে। অবভিয়াসলি এটা করা বেটার হবে। এখানে কিন্তু অনেক কিছু পেয়ে যাবে। দেখো মাস কমিউনিকেশন মানে এখানে দেখো রেডিও, টেলিভিশন, নিউজ পেপার, সোশ্যাল মিডিয়া, এইসব কথা যখন তুমি পাবে না, তখন তুমি বানিয়ে দু এক কথা লিখতেও পারবে। প্রাইমারি গোল কি? ইনফর্ম, এন্টারটেইন টু পার্সুয়েট ব্রড অডিয়েন্স। ব্যাপারটা হচ্ছে না, তোমরা না বেশি মুখস্থ করার থেকে আমি বলবো এই মাস কমিউনিকেশনের সম্পর্কে ইংরেজি না পারো, অ্যাটলিস্ট বাংলাটা পড়ে নাও। বাংলা পড়ে নিলে ধারণা থাকবে, আর সেখান থেকে আমি বিশ্বাস করি তোমরা দু একটা কথা ইংরেজিতে লিখতে পারবে। মানে হয়তো প্রপার ইংলিশ অনার্স ছাত্রের মতো হয়তো বা ছাত্রীর মতো হয়তো গুছিয়ে লিখতে পারবে না, কিন্তু লিখতে পারবে, বোঝাতে পারবে। তাই এইচএসসি ইলেকটিভের ক্ষেত্রে গ্রামার যে ভুল হবে, অ্যাজ এ টিচার আমিও জানি, অন্যান্য যে টিচার দেখবেন তিনিও জানেন। কারণ এটা একজন নন ইংলিশ সাবজেক্ট ছাত্রছাত্রী, সেও পড়ছে। তাই সেক্ষেত্রে আমি বারংবার তোমাদের সবাইকে বলবো, চেষ্টা করবে নিজের মতো করে ইংরেজিতে লেখার চেষ্টা করবে। সেক্ষেত্রে সেন্টেন্স যদি ভুল হয়, ভুল এড়ানোর চেষ্টা করবে অবশ্যই। আর যদি তাও যদি হয়ে যায় ভুল ত্রুটি, মাপযোগ্য। বুঝেছো ব্যাপারটা? বুঝতে পেরেছো কি কথাটা? কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ, এবারে দেখো বলছে যে মাস কমিউনিকেশন কি করে আমি ইমপ্রুভ করব, এখানে রয়েছে। তো এক্ষেত্রে কী করতে হবে বলছে যে ডেভেলপ স্ট্রং রাইটিং স্কিলস, আন্ডারস্ট্যান্ড ইউর অডিয়েন্স। দেখবে যারা ইউটিউবে কন্টেন্ট বানায় তারা জানে যে অডিয়েন্স কী চায়। তো মাস কমিউনিকেশন ওখানটা এটাই তো। যেমন এবারে বলছে মাস্টার ডিফারেন্ট মিডিয়া। কেউ দেখবে ইউটিউবে ছিল, ফেসবুকে আসছে, ইনস্টাগ্রামে আসছে, তারা বিভিন্ন রকম মিডিয়া নিচ্ছে। স্ট্রং রাইটিং স্কিল তারা ডেভেলপ করছে। তো এগুলো সব একটা স্কিল, এগুলো ডেভেলপ করতে হবে মাস কমিউনিকেশন ক্ষেত্রে। এটা গেল না? তারপর চলে আসবো ডিজিটাল কমিউনিকেশন। মাস কমিউনিকেশনের থেকেও অধিক গুরুত্বপূর্ণ হচ্ছে এটা, ডিজিটাল কমিউনিকেশন। ঠিক আছে? এই ডিজিটাল কমিউনিকেশনের প্রকারভেদ দিতে পারে এরকম, যা যে কোনো দুটি ডিজিটাল কমিউনিকেশন উদাহরণ দাও। যেমন ইমেল কমিউনিকেশান, সোশ্যাল মিডিয়া কমিউনিকেশান, যেমন লাইক, ফেসবুক, টুইটার, হ্যান-ত্যান, এগুলো সব রয়েছে। ঠিক আছে? এবারে রয়েছে এই যে আরও এইগুলো ইনস্ট্যান্ট মেসেজিং, চ্যাট অ্যাপস, ভিডিও কনফারেন্সিং। যেমন আমরা এখন গুগল মিটে ক্লাস করছি, নেটওয়ার্ক মনে হয় চলে গেল নাকি? শুনতে পাচ্ছ সবাই? শুনতে পাচ্ছ? স্ক্রিন দেখতে পাচ্ছ না? হ্যাঁ, নেটওয়ার্কটা আমার চলে গেছে দেখতে পাচ্ছি। আবার ব্যাক করছি, দেখো। হ্যাঁ স্যার ঠিক আছে। তো এখানে
হ্যাঁ, এবার দেখো ঠিক হয়ে গেছে। SMS, MMS, পডকাস্ট, ইমেল, এগুলো সব কিন্তু টাইপস, ডিজিটাল কমিউনিকেশনের টাইপ। তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ। মাস কমিউনিকেশন থেকে ডিজিটাল কমিউনিকেশন গুরুত্বপূর্ণ। এরপরে চলে আসবো আরও কিছু প্রশ্ন। তার মধ্যে থেরাপিউটিক কমিউনিকেশন আমি আগেও বলেছি 2 মার্কে যখন বলছিলাম, এটা দেখবে। থেরাপিউটিক কমিউনিকেশন কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ, কিন্তু অতটা নয়, ডিজিটালের মতো অতটা নয়। এবারে এখানে রয়েছে পার্থক্যগুলো। যদি নিতান্তই প্রশ্ন সহজ হয় তাহলে ওরাল এবং রিটেন কমিউনিকেশনের মধ্যে পার্থক্য আসবে, তবে এতটা সহজ প্রত্যাশিত করে যেও না। তবে এই পার্থক্যগুলো আমি কেমন করে পড়তে হবে, যখন আমি এর আগে ক্লাসটা নিয়েছিলাম তখন বুঝিয়ে বলেছিলাম যে ডেফিনেশনটা পড়বে, তাহলে কি হবে, ওরাল কমিউনিকেশন কাকে বলে বা রিটেন কমিউনিকেশন কাকে বলে এই পার্থক্য থেকেই করে নিতে পারবে। তারপরে দেখো, যেমন তার বলেছে যে মোড, স্পিড, এরকম মোট 4টি বা 5টি ঠিকঠাক যদি করো তাহলে হবে। তবে ওরাল কমিউনিকেশান, রিটেন কমিউনিকেশান আমি বলবো লেস ইম্পর্টেন্ট। যেটা করতে হবে এটা ফর্মাল কমিউনিকেশান, ইনফর্মাল কমিউনিকেশান, এই পার্থক্যটা যদি কেউ করো, প্রথম থেকে 5টি পয়েন্ট পার্থক্য করো, তাহলে কিন্তু যদি ফর্মাল কমিউনিকেশান সম্পর্কে 5 মার্কেরও আসে তোমরা লিখতে পারবে, সোজাসুজি সেটা লিখে গেলেই হয়ে যাবে। ইনফর্মাল ক্ষেত্রেও তাই। সবথেকে ভালো এগুলো 5 মার্কের জন্য করে দেখা। অর্থাৎ 5 মার্কের যদি পার্থক্য করতে হয় ন্যূনতম একটা 6টি লেখা উচিত, মানে 6টি পার্থক্য তোমরা লিখবে। একেবারে সহজ আছে এগুলো, এগুলো একেবারে সহজ আছে, একটু একবার পড়লেই তোমরা পারবে। এবারে চলে আসো ডান দিকে, ভার্বাল কমিউনিকেশান, নন ভার্বাল, এটাও গুরুত্বপূর্ণ। ফর্মাল ইনফর্মাল যেমন হলো ঠিক তেমনি ভার্বাল নন ভার্বালটাও করবে। এরপরে ইন্টারপার্সোনাল, ইন্ট্রাপার্সোনাল, ইম্পর্টেন্ট, এটাও করবে। তারপরে এখানে রয়েছে সিম্প্যাথি, এমপ্যাথি, অতটা গুরুত্বপূর্ণ নয়, এটা পার্থক্য দেবে না, আমার মন বলছে এটা পার্থক্য দেবে না। আচ্ছা, এবারে বলছে অ্যাক্টিভ লিসেনিং দরকার নেই, আমি যখন লিসেনিং স্কিল যখন আলোচনা করব তখন পাবে। এবারে এখানে ইমোশনাল ইন্টেলিজেন্স কাকে বলে, কিভাবে ইমোশনাল ইন্টেলিজেন্স আমরা বাড়াতে পারি, এই প্রশ্নটা কিন্তু 3 স্টার মেনে নাও, 5 মার্কে 2 মার্কে পাবেই পাবে। ঠিক আছে, ইমোশনাল ইন্টেলিজেন্স মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, কমিউনিকেশন করতে গিয়ে ইমোশনাল ইন্টেলিজেন্স কি মেজর রোল প্লে করে, না করলেই হবে, আগেরটা করলেই হবে। পরের পেজে 42 পেজে বলছে কি আছে, হাউ ক্যান কালচারাল ডিফারেন্সেস ইম্প্যাক্ট কমিউনিকেশন। কতটা গুরুত্বপূর্ণ নয়, অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এত কঠিন প্রশ্ন আশা করে দেবে না। তারপরে চলে আসো ফিডব্যাক কেন গুরুত্বপূর্ণ, এটা খুবই জরুরি, করবে এটা। তারপরে নন ভার্বাল কমিউনিকেশান কেন জরুরি, অতটা দরকার নেই। টেকনোলজি কীভাবে অ্যাফেক্ট করছে এটা হয়তো দেখতে পারো। এমপ্যাথি কাকে বলে এটা একটু দেখতে পারো, দেখবে এটা, মানে হোয়াট ইজ দ্য রোল অফ এমপ্যাথি ইন ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, দেখবে একটু। আর তেমন প্রশ্ন এখানে নেই। তারপরে আর কি দিয়েছে, না এগুলো না হলেও চলবে। কমিউনিকেশন স্কিল থেকে এই হচ্ছে আলোচনা। লিসেনিং স্কিল থেকে আজকে আর আলোচনা করব না, নেক্সট ডে আমি দেব, সেই ক্লাসে আলোচনা করব। ঠিক আছে,
কমিউনিকেশন স্কিল থেকে সব থেকে ভালো এখনও অবধি পরীক্ষার ঘন্টা পড়েনি, মানে পরীক্ষার রুটিন তোমরা পাওনি। মূলত এরা তো তোমরা সবাই বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডারে আছো, সবাইকে বলছি। তো তোমাদের পরীক্ষা 5th সেমিস্টার এই যে রানিং হবে, তারপরে ধরতে পারো 15 থেকে 20 দিন পরে। তো সেই মতো হলে মার্চের শেষের দিকে বা হয়তো এপ্রিলের প্রথম দিকে। তো এই ক্ষেত্রে সময় মাত্র বলতে গেলে বেশি দিন নেই। তো আমার মতে ছোট্ট ছোট্ট করে উত্তরগুলোকে রেডি করে নিয়ে এগিয়ে যাওয়া উচিত। ঠিক আছে? দেখো, এমনটাও বলছি না যে প্রতিনিয়ত প্রতিদিন এগুলো নিয়ে পড়ো, বুঝলে? ব্যাপারটা হচ্ছে একটু যখন অনার্সের বিষয় পড়তে মন লাগছে না, এখন কিন্তু মন লাগাতে হবে। আমি জানি খুবই, মানে তোমরা তো প্রথমবার, তোমরা তো কলেজ লেভেলের পরীক্ষা দেবে, তাই এই অভিজ্ঞতাটা হয়তো নেই, স্কুলের অভিজ্ঞতা থেকে এসেছো। এখানে সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা, যেখানে প্রশ্নের যে লেন্থ, 5 মার্কের প্রশ্নের লেন্থ যেটা তোমরা স্কুলে লিখে এসেছো, এখানে ভিন্ন। তোমরা তো নিজেদের অনার্স বিষয়ে দেখেছো, একটা ডিফারেন্ট লেভেলে। তাই সবাইকে বলবো 10 মার্কের উত্তরের জন্যে নিজেদের মোবাইল ফোনে যে স্টপ ওয়াচটি রয়েছে ইউজ করো। একটা 10 মার্কের নোটের জন্য যাতে ওটাকে 30 থেকে 35 মিনিটে কমপ্লিট করা যায়, লেখা প্র্যাকটিস করো। 5 মার্কের জন্য 10 থেকে 15 মিনিট, এবং 2 মার্কের 5টি প্রশ্নের জন্য 20 মিনিট রাখো। এরকম করে মক টেস্ট যাও ঘরে। যদি এইগুলো না করো, প্রথমবার যখন ফাইনাল পরীক্ষা দিতে যাবে তোমাদের কিন্তু সময়ের অকল্যাণ ঘটবে। আমি ইরেসপেক্টিভ অব দ্য প্রত্যেকের নিজেদের সাবজেক্টটাকে কথা বলছি, কেউ ইতিহাস, ভূগোল, বাংলা যাই হোক না কেন, প্রত্যেকে নিজেদের যে টপিকগুলো পড়ছো সেই টপিকগুলো থেকে যে সমস্ত 10 মার্কের প্রশ্ন বা 5 মার্কের প্রশ্ন লেখা প্র্যাকটিস করো। শুধু মুখস্থ না, মুখস্থ করে লেখা প্র্যাকটিস করো। কারণ এই প্র্যাকটিস দীর্ঘদিন হারিয়েছে, তাই পরীক্ষার হলে 3টা ঘন্টার সময় কেমন বেরিয়ে যাবে বুঝতে পারবে না। তাই সবাইকে বলছি, অবভিয়াসলি জোর দেবে অনার্স পেপারে, বা যার যদি মাল্টিডিসিপ্লিনারি কোর্স হয়ে থাকে যে মেজরগুলোকে বেশি করে, এবং তার সাথে এটা। কারণ এখন তোমাদের যে SGPA হয়, সেমিস্টারে যে গ্রেড পয়েন্ট তোমরা পাও, শুধুমাত্র তোমার মেন সাবজেক্ট বা অনার্স সাবজেক্ট নয়, সবগুলোকে মিলিয়ে। যদি অনার্সে যদি একটুও কমে যায়, কিন্তু এই ACC ইলেকটিভে যদি তোমরা 50-এ যদি কেউ 40 পেয়ে যাও, 35 পেয়ে যাও, অনেকটা ব্যাকআপ দেবে তোমাদের। তাই সেই জন্য বারংবার বলবো যে আজ অবধি যা হয়েছে হয়েছে, এই কটা মাস, মানে কটা মাস নয়, কটা 1 মাস বা সামথিং হবে, একটু সময় দাও। ঠিক আছে? কারণ এখানে জানো নিশ্চয়ই যে হয়তো একটা বিষয় কেটে গেলে যখন 3rd সেমিস্টারে তুমি পড়বে, যখন আবার নতুন 1st সেমিস্টার আসবে, তোমাদেরকে সেই বিষয়টাকে পরীক্ষা দিতে হবে, পাস করতে হবে। মানে এখানে কন্টিনিউয়াসলি তুমি এগিয়ে যাবে। যদি 3-4টা বিষয়ে ফেল করেছো 6টার মধ্যে, তাহলে ফেল হয়ে যাবে, প্রথম সেমিস্টারে আবার শুরু করতে হবে। কিন্তু যদি 1টাতে কেটে গেছো বা 2টোতে কেটে গেছো, তাহলে কিন্তু দ্বিতীয় সেমিস্টারে উঠে যাবে। এবং যখন তোমার 3rd সেমিস্টারে তুমি হবে, তখন আবার 1st সেমিস্টার যখন আবার নতুন শুরু হবে, তখন পরীক্ষা দিতে হবে। আর তখন প্রচুর কষ্ট হবে, কারণ 3rd সেমিস্টারে উঠে গেছো, তখন আবার 1st সেমিস্টারের বই পড়বে, 3rd সেমিস্টারে তখন তো পরীক্ষা শেষ হলো সবে, তখন তোমার ক্ষেত্রে বা তোমাদের ক্ষেত্রে হেকটিক হয়ে যাবে। তাই বি কেয়ারফুল। ওকে, আমি জানি তোমরা সবাই সিরিয়াস, যারা এখনও অবধি লাইনে বা ক্লাসটা করছো তাদের জন্য বলছি। তাই অবভিয়াসলি এইগুলোকে গুরুত্ব দিয়ে করবে। ঠিক আছে? কমিউনিকেশন স্কিল থেকে কারোর যদি কোনো প্রশ্ন বা কৌতূহল থাকে বলো, নইলে আজকে এখানে কমপ্লিট করব। স্যার কমিউনিকেশন থেকে কত মার্ক থাকতে পারে?
এটা বলা তো মুশকিল, তবে বলা যায় বা অনুমান করা যায় যে 40% এখান থেকে পাবে, 40 থেকে 50। ঠিক আছে? বুঝলাম। অনুমান, এটা জাস্ট, আর কিছুই না। আমি বলবো যে তোমরা যে কোনো 3টা ইউনিটটাকে বেশি করে টার্গেট করো, যে কোনো 3টা। ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন থাকলে করো। ঠিক আছে, প্রশ্ন নেই তাহলে। যেগুলোকে ইম্পর্টেন্ট বললাম, যেগুলো আলোচনা করলাম, এগুলোকে স্টাডি করো। ঠিক আছে? ওকে স্যার।